তো আমি আপনাদের কাছে নতুন কোনো মানুষ না, নাকি নতুন মানুষ? পুণ্যাত না? সে 1991 সালে আমি প্রথম আপনাদের এখানে নির্বাচন করতে আসি। এই রহমান ভাই ছেলেটাকে আমি এখন উঠাই নিয়ে আসলাম। তখন রহমান ভাই আমাদের সঙ্গে ছিল, আপনাদের আগের চেয়ারম্যান, ঠিক না? এবং আরো অনেকে ছিল, এখন অনেকে চলে গেছেন, মারা গেছেন। অনেক মানুষ চলে গেছে এর মধ্যে। আমাদের প্রিন্সিপাল সবুজ সাহেব ছিলেন, তিনিও মারা গেছেন। আমাদের আলমগীর মাস্টার আমার ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল কদমরপুরে স্কুলের। ফজির চেয়ারম্যান সাহেব আমার করতেন, পরে উনি আমাদের সঙ্গে আসলেন। এইরকম অনেক গণ্যমান্য ব্যক্তি যারা আপনাদের এলাকার আমাদের সঙ্গে অতীতের দিনগুলোতে নির্বাচন করেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। আমরা চেষ্টা করেছি এই এলাকাতে কিছু কিছু কাজ করার জন্য। যখন আমরা গভর্নমেন্টে ছিলাম, সরকারে ছিলাম, আমরা চেষ্টা করেছি। আপনাদের এই ভুল্লি কলেজ, এই কলেজটা আমাদের সবুর ভাইদের সঙ্গে হাত মিলে একসাথে আমরা করার চেষ্টা করেছি। এছাড়া এলাকার কিছু রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত 15 বছর আমরা কিন্তু ভোট দিতে পারিনি। পারছেন আপনার ভোট দিতে? না এমপি ইলেকশনে পারছেন, না চেয়ারম্যান ইলেকশন হতে পারছেন, ঠিক না? জোর করে সব নিয়ে চলে গেছে। আমরা আমাদের যে ন্যূনতম যে অধিকার একজন নাগরিক হিসেবে, যে আমি ভোটটা দিব, আমার পছন্দ মতো লোককে ভোট দিব, সেই রকম সুযোগ আওয়ামী লীগ আমাদেরকে দেয় নাই। উল্টা আরো অনেক মামলা, 15 বছরে আপনাদের এই বড় কাছে বহু মামলা হয়েছে, মিথ্যা মামলা, ফেক মামলা, তাই না? আমরা ওরকম গায়েবী মামলা, অর্থাৎ কোনো কিছু নাই, ঘটে গেলে মামলা হয়ে গেল। এই কাণ্ডগুলো তখন আওয়ামী লীগ করেছে গত 15 বছর ধরে। বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা উজ্জ্বল নাম। কেন? তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নামটা দিয়েছেন, এইটা লিখেছিলেন। আছে, মনে আছে আপনাদের? পুরা মানুষ যারা আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংবিধানের মধ্যে দিয়েছিলেন। কেন? যে এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, তাদের ধর্ম বোধটাকে সম্মান জানানোর জন্য তিনি এটা করেছিলেন। আর বলেছিলেন আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস, ঠিক না? আমাদের হিন্দু ভাইদেরকে বলেছিলেন যে ধর্মীয় স্বাধীনতা এখানে সম্পূর্ণ থাকবে এবং সব মিলায়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে থাকবে। এবং তিনি একটা নতুন দর্শন, ফিলোসফি, আমরা যেটাকে বলি একটা চিন্তা, সেই চিন্তা কি যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ এই দেশে যারা বাস করে সব মানুষগুলো আমরা এক, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা করে ভাবার কোনো কারণ নাই, পাহাড়ি, সমতলি কোনো ভাবার দরকার নাই, সবাই বাংলাদেশি। এই চিন্তাটা মাথার মধ্যে করে নিয়ে আসছিলেন। শুধুমাত্র বাঙালি বললে তাহলে চট্টগ্রামের চাকমা, মারমা, তারপরে আমাদের সাঁওতাল ভাইরা সবাই ভাবছে যে আমরা তাহলে কি, তাই না? এই জন্য উনি করলেন যে আমরা বাংলাদেশি। বলতে পারেন এটা কারণটা এই জন্য বলতেছি যে আজকে সেই বাংলাদেশি চিন্তা থেকে অনেকে বাদ দিতে চায়। আমি কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা আপনার ওই মোবাইলে ইউটিউবে ছোট্ট একটা এক ভদ্রলোকের, এক মৌলী সাহেবের দেখতেছিলাম যে 54 বছরের প্রতিশোধ নেওয়া হবে। কোনটা প্রতিশোধ ভাই? ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার নাকি প্রতিশোধ নিতে হবে। তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন না। এটা তো সত্য, এটা বাংলাদেশ। আমরা এই যে লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? তো এখন ওই কথা বলা মানে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা একটা লাগাইছি, যে সবাই মিলে একসাথে
এটাকে অস্বীকার করার অধিকার তো আমাদের কারণ নাই। বন্ধুগণ, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটও নাকি উমরান আছে, টিকিট ঠিক না যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, নবী ছাড়া কাউ দিতে পারে না। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলেই আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়া না আমার ইচ্ছা তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমার কর্মেই হবে আমার বেহেশত, আমার কাজের মধ্য দিয়ে আমি বেহেশতে যাব অথবা যাব না, তাই না? আমি যদি ভালো করে মানুষকে ভালোবাসি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে আমার বেহেশতে যাওয়ার একটা পথ তৈরি হবে, ঠিক তো নাকি? কিন্তু ওই জামাতে ইসলামের টিকিট কাটিলে বেহেশত যাওয়া পারিবে, আর না হলে বেহেশত যাওয়া পারিবে নি, এদিকে আল্লাহ তাআলা কইবা পারে? এটা কি আল্লাহ তাআলা কাজ হলো? হলো না। আমি কারে বলছি যে যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যা আমি বললাম সেটা হচ্ছে ইসলাম ধর্ম। বন্ধুগণ, আজকে বাংলাদেশে এই যে 15 বছর হাসিনা আমাদের শাসন করছে, তাই না? শাসন মানে কি? একেবারে দুঃশাসন, আমাকে একেবারে পিষে খাইছে, আমাদেরকে বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমার এই বড় গাতে আপনার অনেক মামলা আছে, সারা ঠাকুর গাতে অনেক মামলা, সারা দেশে 60 লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল, প্রায় 20,000 লোককে হত্যা করেছে, প্রায় 1700 মানুষকে গুম করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এই একটা অবস্থা তারা তৈরি করছিল, আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছিল, আমাদের টাকাগুলো লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এগুলো আপনারা দেখছেন সব টেলিভিশনে, পত্র পত্রিকায়, তাই না? এই অবস্থা করে শেষ করে ছাত্ররা এবং এদিকের মানুষ, জনগণ, তারা একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই মাসে 2024 সালের এবং অগাস্টে এই হাসিনাকে বিদায় করছে, তাই না? কি হাসিনা পড়াইছে? জোরে করবে হবে না? হাসিনা পড়াইছে কেন? পালেন কেন পালাইছে? সে এত খারাপ কাজ করছে, এত অন্যায় করছে, এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে যে এই দেশের মানুষ তাকে তাড়াই নিয়ে গেছে। যখন গণভবন ওর বাড়ির কাছে গেছে, ওই সময় মিলিটারি আর পুলিশ বলছে আপনি যে এই মুহূর্তে হেলিকপ্টারে না পালান তাহলে পাবলিক আপনাকে ছিঁড়ে খাই ফেলবে। এই অবস্থা তৈরি হয়েছিল তো নাকি? তারপর তো দেখছেন কেমন পায়ে দৌড়াই গিয়ে গাড়ি তুলেছে, উড়ে হেলিকপ্টারে পড়াইছে। কেন বাবা এমন কাজ কেন করবো? জনগণ আমাকে তারাই নিয়ে বেড়াবে, এই কাজটা ওরা করছে। সেই জন্যই আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব। অর্থাৎ আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? ভোটটা দিব যাকে খুশি তাকে দিব, এবং তারা নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করবে, একটা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। আমরা এমপি কে ভোট দিয়ে এমপি কে ভোট পাঠাবো, তো তারা আমাদের কথাগুলো বলবে, তাই তো ভাই নাকি? তো আজকে এই একটা সুযোগ আসছে, আমরা সঠিক মানুষটাকে ভোট দিয়ে, সঠিক দলটাকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই, যারা আমাদের কাজ করবে, যারা জনগণের কাজ করবে। আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, এই যে আপনার স্কুলটা লক্ষ্মীরাজ হাই স্কুল না? এটা লক্ষ্মীরাজ হাই স্কুলের দিকে বিল্ডিং, এটা লক্ষ্মীরাজ হাই স্কুলের বিল্ডিং। তো এই 15 বছরের কাজে একটা বিল্ডিং হয়েছে নাকি? প্রাইমারি স্কুলটা ওইটাই আছে। আচ্ছা, আর আমি এখানে আপনার বহুদিন ধরে স্কুলটা তো এখনো
আমরা ভাঙাচুরাই দেখতেছি। ঠিকঠাক 15 বছর আর হয়নি নাকি? হওয়া তো দিচ্ছে। হেডমাস্টার সাহেব তো আমাকে জয়েন করেছিল। হেডমাস্টার আমাকে জয়েন করেছিল না, তার ঠোঁটের উপরে আছে কেন? আরো ভালো হওয়া দিচ্ছিল। যাই হোক, আমি এখানে বহুবার আসছি, বহুবার স্কুলের হেডমাস্টারের রুমে বসে চাটা খাইছি, কিন্তু স্কুলটার খুব বেশি ঘন্টার খুব উন্নয়ন হয় নাই। আমরা এই উন্নয়নগুলো করব, আমরা এই রাস্তাঘাটগুলো ভালো করব। এই যে ভাঙচুর রাস্তা, এই ভাঙচুর রাস্তাকে সঠিক সুন্দর রাস্তা করব। আপনারা বেশিরভাগ লোক এই আপনার বড়গাতে 11.11 কিলোমিটার রাস্তা হবে নতুন করে, এটা ইতিমধ্যে করা হয়েছে। আমরা সরকারে গেলে আপনাদের আরো কাজ করতে পারবো না, আমরা বিশ্বাস করি। বন্ধুগণ, একটা জিনিস আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, সুযোগ সবসময় আসে না। আছে কি? এবার সুযোগ আসছে দেশটাকে সুন্দর করে গড়ার। এরপর সুযোগ আসছে এই দেশে সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার। সুযোগ আসছে আমার ভালো স্কুল তৈরি করবার, ভালো কলেজ তৈরি করবার, ভালো বিশ্ববিদ্যালয় তৈরি করবার। সুযোগ আসছে আমাদের ছেলেমেয়েরা যা লেখাপড়া শিখে পাশ করে বেরোচ্ছে, পাশ করতেছে, এমএ পাশ করতেছে, অথবা আপনার এগ্রিকালচারে, অথবা আপনার ডাক্তারিতে, অথবা ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে, তাদের চাকরি বাকরির ব্যবস্থা করার একটা সুযোগ আসছে। আমাদের নেতা তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি সরকারে আসে তাহলে তিনি 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করবেন 15 মাসের মধ্যে। তিনি বলেছেন যে তিনি মা বোনদেরকে তাদের ন্যায্য মূল্যে চাল, ডাল, লবণ, তেল কিনতে পারে, সেই জন্য প্রত্যেক বাড়িওয়ালিকে অর্থাৎ মাকে তিনি একটা করে ফ্যামিলি কার্ড দিবেন, যেটা আমার মা বোনদের শক্তিশালী করবে। কৃষক ভাইদের সারের সমস্যা হতে নাকি? হতে? বিশাল পাই যায় না? কোনটা, টিএসপি নাকি আপনার ইউরিয়া? হ্যাঁ, টিএসপি। তাই একটু আপনাদের এখানে আসার আগেই আমি কৃষি সচিবকে ফোন করছিলাম, এগ্রিকালচার সেক্রেটারিকে, যে আমার ঠাকুরগাতে আমি কয়েকটা মিটিং করলাম, আমার কৃষক ভাইরা বলছে যে এখানে সারের খুব সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে কত টন? হ্যাঁ, 12,000 টন ইতিমধ্যে 12,000 মেট্রিক টন টিএসপি ঠাকুরগার নামে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি ডিসি সাহেবের কথা বলছি, আপনার সেক্রেটারি সাহেবের কথা বলছি, ইনশাআল্লাহ এই সমস্যা থাকবে না, অবিলম্বে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এটা তো হলে এইভাবে হবে না, পার্মানেন্ট লাগবে, তাই না? এই জন্য কৃষক ভাইদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন কৃষক ভাইদেরকে একটা ফার্মার্স কার্ড দেওয়া হবে। প্রত্যেকটা কৃষক ভাইকে ফার্মার্স কার্ড থাকবে। উনি এই কার্ডটা দিয়ে ভালো বীজ কিনতে পারবেন ন্যায্য মূল্যে, এই বীজ দিয়ে তিনি সার কিনতে পারবেন ন্যায্য মূল্যে, এবং পানির ব্যবস্থা করতে পারবেন ন্যায্য মূল্যে। আপনাদের এই এলাকার মানুষ আমাদের রংপুরে ছিল, আউলিয়াপুরে পানি নিয়ে খুব কথা বলতো। তারপরে আমরা এখানে বরেন্দ্র ডিপ টিউবওয়েল চালু করেছি, ঠিক না? এলাকা আছে না? বরেন্দ্র আছে বড়গায়? কয়টা টিউবওয়েল আছে? না, দুটো হলে বললে তোমাকে হিসাব রাখতে হবে, প্রত্যেকটা হিসাব রাখবা। তুমি তো বলতে পারবা 27। ও আরেকটা কথা কইবা বলে গেছো, ওই পাশে জাফরুল্লাহ, পাশের ইউনিয়নের আপনার আউলিয়াপুরে, ওকে বরেন্দ্র ডাইরেক্টর করা হয়েছে। ডাইরেক্টর না? হ্যাঁ। অর্থাৎ ওই জন্য আপনাদের সমস্যাগুলো দেখতে পারে পানির সেচের, সেটা আমরা দেখ এই কাজগুলো আমরা করতে চাই। আমরা বিচার বিভাগকে একদম স্বাধীন করতে চাই, অর্থাৎ বিচারককে কেউ জোর করে কিছু করতে পারবে না, ন্যায় বিচার সে প্রতিষ্ঠিত করবে, সেই ব্যবস্থাটা আমরা পার্মানেন্ট স্থায়ী করতে চাই। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে আরেকটা সমস্যা আছে, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ আমরা সহজে চিকিৎসা পাই না, আমাদের সাধারণ মানুষ চিকিৎসা পায় না।
চিকিৎসা করতে অনেক টাকা লাগে, সেই টাকা লোক সুস্থ হয় না ঠিক মতো, তাই না? যেন আমরা বলছি যে আমরা সেই চিকিৎসা ব্যবস্থাকে আরো ভালো করতে চাই, যাতে করে সাধারণ মানুষ চিকিৎসার ফলাফলটা পায়। শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে 3 রকমের শিক্ষা ব্যবস্থা। কি? একটা হচ্ছে মাদ্রাসা, আরেকটা হচ্ছে সাধারণ শিক্ষা, আরেকটা কি ইংরেজি শিক্ষা। ইংরেজি শিখেছে খুব চটপট করে ইংরেজি কয়েছে, অত চাকরি আগত হচ্ছে, আর যা ইংরেজি করতে পারে না চাকরি হয় না। এই ব্যবস্থাটাকে আমরা দূর করতে চাই। আমরা সবাই যেন ইংরেজি বলতে পারি, সবাই যেন আপনার ভালো চাকরি পাওয়ার ব্যবস্থা করতে হয়, সেটা আমরা করতে চাই। অর্থাৎ ভাগ রাখতে চাই না, সবাই একসাথে যেন শিখবে। ধর্মের আমি একটা খুব দুঃখের জিনিস দেখলাম, এর আগে আপনার প্রাইমারি স্কুলে ওই শারীরিক শিক্ষক আর সঙ্গীত শিক্ষা শিক্ষক ছিল, তাই না? ওটাকে নাকি এই সরকারটা হঠাৎ করে বাদ দিয়ে দিচ্ছে। কেন বাদ দিচ্ছে আমি জানো না, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হয় নাই। এখানে শারীরিক শিক্ষাটা খুব দরকার বাচ্চাদেরকে সুস্থ করে গড়ে তোলার জন্য, আর সেই সঙ্গে সঙ্গীত শিক্ষা, তো সে গান শিখতে তো অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই, বরঞ্চ সে একটা ভালো জিনিস একটা শিখতে পারে। আজকে পত্রিকায় দেখলাম যে আপনার এই বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন অ্যাডভাইজার, উপদেষ্টা, ওটাকে আপনার মন্ত্রী আসলে রিজওয়ান আহমেদ, একজন মহিলা মন্ত্রী আছে না, যে আপনার ওই পরিবেশ দেখে, সে বলছে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে কয়েকদিন আগে যে সনদ শুনছেন না শব্দটা? সনদ স্বাক্ষর করা, এগুলো শুনছেন তো? সংস্কার। আমাদের বেশিরভাগ ওই সংস্কার সনদ এগুলো তো বুঝে টুঝে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের চড়ে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার এই মানুষটা গ্রহণ করবে না। আমরা যদি জোর করে এনে আমার পিয়ার চাপাই দিবা, তাই পিয়ার বুঝেন? বলেন না ভাই, বুঝেন নাকি? পিয়ার মহা বুঝো না, আমরাও বুঝি না ভাই। আমি চেষ্টা করে জানছি পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি। বাংলাটা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। কিছু বুঝলেন? মহিভাগ কিছু বুঝিনি, সত্যি কথা কথা। আমরা এটার সঙ্গে সম্পর্কিত নই, এটা আমরা চিনি না। আমরা দীর্ঘকাল 100 বছর ধরে ভোট দিয়ে আসতেছি, মোর এমপি ক্যান্ডিডেট একজন দাঁড়াবে, তাকে তার মার্কা দেখে আমি ভোট দিব, তাই না? এটা তো হয়ে আসছে। কেউ দাঁড়িপাল্লা, কেউ নৌকাত তো নৌকাত, কেউ ধানের শীষ তো ধানের শীষ, তাই না? যাকে পছন্দ হবে তাকে ভোট দিব। ইমরান কথা না, ওইটা হবে না হয়। আমরা দলকে ভোট দিব এবং সেই দল ঠিক করবে কে এমপি হবে কে এমপি হবে না। ধরেন আপনার এই সরকার মোট 100টা আসন আছে, 100টা আসনের মধ্যে এখন জামাতে ইসলাম পাইল 30% বিএনপি পাইল 40% ভোট, সব ভোট মিলায়। এখন জামাতে ইসলাম ঠিক করবে যে 30% জন্য তারা কাকে কাকে প্রার্থী বানানো বা মনোনয়ন করে এমপি বানাবে। বিএনপি ঠিক করবে যে কারা কাকে এমপি বানাবে। অর্থাৎ আপনি ভোট দিবেন এখানে, ঢাকায় ঠিক হবে যে আপনার এমপি কে হবে। এটা হইল, আপনি এই ভোট করতে আপনার রাজি আছেন? এটা বুঝতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, যার দল নাই সে কি করবে? বিরাট গোট করছেন সেবা, তার ছাড়া ইলেকশন করার উপায় নেই, ঠিক না? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থী কেউ হতে পারবে না, এটাও তো দেখা যাচ্ছে। তো বন্ধুগণ, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি আমরা গ্রহণ করবো না, পরে
পার্লামেন্টে আলোচনা করে জনগণকে এটা শিক্ষিত করে তারপরে দেখা যাবে পিয়ার করে না। জামাতে ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না হয়। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে ওই ছোয়ারা, আমার ছোয়ারা খুব ভালো কাজ পেয়েছে। 5ই আগস্টে আন্দোলন করে আমাদেরকে মুক্ত করছে, সাহায্য করছে। উমরাও একটা দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো? ওই কোন এনসিপি খুঁজে আছে? এনসিপি একটাও এই এলাকায় একটাও এনসিপি আছে? একটাও না। তাহলে কেন করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই ওমার সাথে শুনবে যে না পিয়ারা করতে হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে। অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিতে হবে। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা দেশের সামনে সবসময় আগে বললাম সবসময় সুযোগ আসবে না। এবার একটা সুযোগ বলে না ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা করতে পারত হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে না, সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই। আওয়ামী লীগকে কি ভুলে গেছেন আপনারা কি একবারে? হ্যাঁ, হাসিনাকে ভুলে গেছেন? বলা যায় না। ভারতে গিয়ে, দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে কিছু গাড়ি ঘোড়াও পড়েছে না, কিছু পোলাপান আছে ওদের, তাদের দিয়ে গাড়ি ঘোড়াও পড়েছে। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে আর গিয়ে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর কইল না। আমি আবারও আওয়ামী লীগের নেত্রী হাসিনার, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন ভাই? আসেন না দেশে। আমরা তো জেল খাটছি, আপনিও জেল খাটেন কিছুদিন। আমার নেত্রী দেশের বেগম খালেদা জিয়া জেলে ছিল 6 বছর, তাই না? আপনি আসেন 6-7 বছর, 8 বছর জেল খাটেন, তারপর না আপনি কথা বলবেন, ঠিক কিনা? বন্ধুগণ, এই যে আপনার আজকে উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাস দিয়ে উনি টিকে থাকতে চান, এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। কারণ আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছে, নির্মম ভাবে নির্যাতন করেছে, নির্মম করেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে। এটাকে আমরা কিছু সহজে বলতে পারবো না। আমি বক্তব্য দীর্ঘ আমাদের সময় হয়ে আসছে। আমি শুধু আপনার কাছে অনুরোধ জানাবো, আমার ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে আমি অনেক পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। আমার জীবনের শেষ নির্বাচনী এটা। আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে চলা বা কাজ করা সম্ভব না। তাই এই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন। আমি মা বোনদের কাছেও সে অনুরোধ করতে চাই যে আপনারা দয়া করে এইবার হিন্দু মুসলমান সব একসাথে হয়ে আমাকে ধানের শীষে ভোট দিবেন, যেন আপনাদের সঙ্গে কাজ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই একজোট হয়ে ওই মার্কায় ভোট দেবেন। কোন মার্কা? কোন মার্কা? কোন মার্কা?
একটু আগে স্লোগান দিয়েছে না, এবার হিন্দু মুসলমান বেঁধেছে জোট, হিন্দু মুসলমান বেঁধেছে জোট। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের আদাব।